সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। এজন্য আমরা গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন তুলছি, যেখানে আমাদের বাংলা রিলেটেড যে টাইপের প্রশ্নগুলি অধ্যায় আছে ওগুলোও আছে এবং আমাদের অনুপাত টাইপের যে প্রশ্নগুলি আছে ওগুলোও আছে। তো চলো আমরা কাজ শুরু করি 1 নাম্বার থেকে, যেটা মূলত আমাদের বাংলা টাইপের, মানে আমাদের 11 অধ্যায়ের প্রথম দিকে যে বাংলা রিলেটেড প্রশ্নগুলি আছে ওই রিলেটেড একটা সংক্ষিপ্ত। এখানে কি দেওয়া আছে? দুইটি সংখ্যার অনুপাত 5:3 এবং এদের লসাগু 135 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো কি কি তথ্য দেওয়া আছে? আমাদের লসাগুটা দিয়ে দিছে আর দুইটা জিনিসের অনুপাত দিয়ে দিছে। অনুপাত জিনিসটা আসলে কি, এই ব্যাপারটা আগে একটু বোঝানোর ট্রাই করি। ধর আমি একটা সংখ্যা লিখলাম এইখানটাতে 15, এখানে লিখলাম কত 10। যদি তাদের আমি কাটাকাটি করি, এইখানটাতে থেকে যাব 3, এইখানটাতে থেকে যাব 2। এর অর্থ কি? এটা হইতেছে, যদি এটা একটু আমি ভাঙ্গে লিখি, এখানে আছে 3 × 5 আর এইখানটাতে আছে 2 × 5 নাকি। ফাইনাল যখন আমি এই জিনিসটা বের করছি, এটা বের হয়েছে 3:2। অনুপাত মানে সে কাইটাগুইটা একদম ছোট যে জিনিসটা থেকে যায় ওইটা আমরা সাধারণত অনুপাত আকারে লিখি, বা অনুপাত হয় এরকম, আমরা কাইটাগুইটা একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো এইখানে তুমি একটু তাকাও, 3 লিখছি ঠিক আছে, 2 লিখছি ঠিক আছে, এদের সবার সাথে একটা করে কি গুণ ছিল? 5 না? একটা করে কি গুণ ছিল? 5। একটা সংখ্যা গুণ ছিল, বোঝানোর জন্য বুঝাইলাম যে এটাতে কত গুণ ছিল? 5। তো এইরকমই আমাদের এইখানে 5 আর 3 যে আছে তাদের সাথেও কোনো একটা কিছু গুণ আকারে ছিল, কোনো একটা সংখ্যা গুণ আকার ছিল। যেহেতু আমরা ওই সংখ্যাটা চিনি না, জানি না, তো এই জন্য ওটা আমরা কি ধরে নিতেছি? এক্স। এই জন্য আমরা এই টাইপের অঙ্কগুলি সাধারণত এক্স বা ওয়াই কিছু একটা সাথে ধরে নিই। তো বুঝতে পারছি, তো আমরা কাজ শুরু করি। এইটুক আমাদের বোঝানোর বিষয় ছিল, এগুলো আমরা স্কিপ করি। প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে, কি দিয়ে দিছে তারা লসাগুটা দিয়ে দিছে, দেওয়া আছে লসাগু। লসাগু লসাগুটা তারা কত দিয়ে দিছে? লসাগু দেওয়া আছে 135। 135। এবার তাহলে আমরা ধরি সংখ্যা দুইটি, আমরা ধরে নিতেছি, ধরি সংখ্যা দুইটি। সংখ্যা দুইটি একটা আমরা ধরে নিলাম কত? একটিও ধরে নিলাম, যেহেতু 3 দেওয়া আছে, এই যে এখানটাতে সরি কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তো একটা সংখ্যা আমরা ধরে নিলাম 5x এবং আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম 3x। বুঝতে পারছি, 5x 3x। এখন একটা সংখ্যা 5x আর একটা 3x, এদের কি দেওয়া আছে? লসাগু। তো আমরা এই দুটো সংখ্যার একটু লসাগু আগে বের করি। এই দুটো সংখ্যার আমরা কি বের করতে আসি? লসাগু। তো বের করতে আসি এদের লসাগু। এদের লসাগু লসাগু যদি করি, 5 আর 3 ভিতর কমন কিছু তো নাই, আছে কি? যদি না থেকে থাকে তাদের দুজনের গুণফলই হইতেছে তাদের লসাগু। মানে সোজা কথায় তুমি 3 আর 5-এর লসাগু করতে চাইতেছো, তাদের ভেতর এক ছাড়া কমন কিছু নাই। তাহলে এমন থাকলে আমরা কি করি? এর জন্য গুণ করে লসাগু বের করি। তাহলে এখানটা তো ওই জিনিসটাই হইব, 3 5 কত হয়ে গেল? 15। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে একটাই লিখলেই কাজ হয়ে গেছে। লসাগু তাহলে আমরা কত পাইছি? 15x। এটা আমাদের লসাগু, এটা আমাদের কি? লসাগু। তো লিখে দিলাম আমরা প্রশ্ন মতে 15x is equal to 135। আমাদের কারে প্রয়োজন? এক্সের প্রয়োজন। 15 ওই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তো একটু ভাগ দেই, ভাগ দিলে কতবার যায়? একটু আমরা ক্যালকুলেটরের হেল্প নেই। আমাদের ভাগ দিলে যদি আমরা 135-রে 15 দ্বারা ভাগ করি তাহলে কতবার যায়? 135 ভাগ 15 কত পাওয়া গেছে? 9। তাহলে এক্সের মান মূলত আমরা কত পাইলাম এখানটাতে? 9। x is equal to 9। তাহলে বোঝা গেল আমাদের এই সংখ্যাগুলির সাথে কত গুণ আকারে ছিল? 9 গুণ আকারে আছে। সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে, তো লিখতেছি একটি সংখ্যার আমরা ধরছিলাম কত? 5x। লিখলাম 5x, 5 লিখলাম, x এর মান 9 বসাইলাম, 5 নং কত হয়ে গেল? 45। তারপরে অপর সংখ্যা কত দেওয়া আছে? আমরা ধরছি 3x। লিখলাম x এর মান কত? x এর মান আমরা 9 জানছি, 3 নং কত হইল? 27। তো একটা অ্যান্সার হইতেছে আমাদের 45 আর একটা অ্যান্সার হইতেছে আমাদের 27। বুঝতে পারছি, সংখ্যা দুটো নির্ণয় করতে বলছো, নির্ণয় করে দিছি, কাজ শেষ। এবার যদি আমরা পরে 2 নাম্বারটার দিকে তাকাই, এটাও কিন্তু সিমিলার টাইপের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটোর লসাগু দেওয়া আছে, কিন্তু এইখানে একটু পার্থক্য আছে। এইখানে দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছিল আর এখানে কি নির্ণয় করতে বলছে? গসাগু। তো এটা করি এবার। তো এবার আমরা সংখ্যা দুটো প্রথমে ধরে নিতে পারি। প্রথমে লিখতেছি ধরি, বা দেওয়া আছে তুমি লসাগুটা তুইলাও নিতে পারতে, একটু কাজ করে নিতে পারতা। তো ধরি লিখতেছি একটি সংখ্যা এখানে অনুপাতটা কত কত দেওয়া আছে? 12 আর 5। তো লিখলাম 12x। তারপর হচ্ছে অপর সংখ্যা কত? 5x। এদের কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। তাইলে আমি এই দুজনের কি বের করতেছি? লসাগু। তো সুতরাং লিখতেছি সংখ্যা দ্বয়ের লসাগু বা সংখ্যার লসাগু।
লসাগু। এই দুটো কি হয়ে যাবে গুণ, কারণ 5 আর 12-র ভেতর কমন কিছু নাই, 5 নিজে একটা মৌলিক সংখ্যা আর 12-রে 5 দ্বারা ভাগ যায় না। তো এখানটাতে আমরা দুজনে গুণ করলে কত পাই, 5 12 60, সাথে একটা এক্স দিয়ে দিলাম। এটা আমাদের লসাগু, 120 আমাদের কি লসাগু। তাহলে প্রশ্ন মতে সংখ্যাগুলোর লসাগু এটা জানছি, আবার সংখ্যাগুলোর লসাগু 120। তাহলে আমরা লিখতে পারি 60x = 120। আমাদের এক্সের প্রয়োজন 60, এই পাশে কি আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। 60 দ্বারা 120টা কাটলে কয়বার যায়, 2 বার। তো এক্সের মান কত জানা হইলো, 2। আমাদের কাছে কি জানা হয়েছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে গসাগু কত। আচ্ছা, এই দুটো সংখ্যার গসাগু কত, এবার যদি তোমার কাছে আমি জানতে চাই এই দুটার ভিতরে কমন কিছু কি আছে, যদি কমন কিছু থেকে থাকে ওইটাই তো তার লসাগু, সরি ওইটাই তার কি গসাগু। লসাগু মানে আমরা সব কিছু নেই, আর গসাগু মানে শুধু আমরা কমন অংশটুকু নেই। তাইলে 5 আর 12-র ভিতরে কমন কিছু নাই, তাহলে এইখানটাতে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, গসাগুতে লিখি শুধু এক্স, গসাগুতে লিখি এক্স। তাহলে এখানটাতে আমরা লিখে নিতে পারি, সুতরাং সংখ্যাটির গসাগু, সংখ্যাগুলোর গসাগু শুধুমাত্র এক্স, আর এক্স এর মান আমরা কত জানছি, 2। তাহলে অ্যান্সার কত, 2। বুঝতে পারছি, শেষ। এবার পরেরটার দিকে তাকাই, 3 নাম্বার প্রশ্নটাতে কি বলছে এটা একটু জানি। একটি বর্গক্ষেত্র ও একটি বৃত্তের পরিসীমা, মানে বর্গক্ষেত্রের পরিসীমা এবং বৃত্তের পরিসীমা কেমন সমান, একটা তথ্য দিয়ে দিল। এবার ফাইনালি আমাদের বের করতে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, অর্থাৎ আমাদের বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা কত। তো যে তথ্যটা আছে এগুলো প্রথমে একটু তুলি। আমাদের যেই কথাটা বলছে বর্গক্ষেত্র বলছে আর বৃত্ত বলছে, এখানে মানটান কিন্তু কিছুই দেওয়া নাই। তো এই জন্য আমরা যদি বর্গের পরিসীমা বের করছি, আমাদের কিন্তু একটা বাহু দরকার আছে, আর আমরা সাধারণত বাহুগুলির এ দ্বারা প্রকাশ করি বর্গর ক্ষেত্রে। তো জন্য আমরা লিখতেছি ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত, এ একক। তারপর আমাদের একটা বৃত্ত দিয়ে দিয়েছে, লিখতেছি বৃত্তের তোর বাহু হয় না, বৃত্তের তাহলে কি হয়, বৃত্ত প্রকাশ করতে গেলে আমাদের একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আর এর মান, মানে ব্যাসার্ধ। তো এখানটাতে আমরা ব্যাসার্ধ আর ধরে নিতেছি। তো বৃত্তের ব্যাসার্ধ আর একক, আমি বাহুর মান জানছি, বৃত্তের ব্যাসার্ধ জানছি। এবার তাহলে তাদের কি বের করতে পারি, এদের তাহলে আমি পরিসীমাটা বের করতে পারি। তাহলে পরিসীমা বের করি, প্রথম বের করতে হয়, সুতরাং বর্গের পরিসীমার সূত্র কি, 4 বাহুর যোগফল, 4টা বাহুরে যোগ করতে আসি। তাহলে প্রতিটা বাহুর মান যেহেতু এ, তাহলে আমরা পরিসীমার সূত্র জানি 4a, এত একক। এবার আবার কাটটা বৃত্তেরটা, তো বৃত্তের পরিসীমার সূত্র কি আমাদের সবারই হয়তো জানা আছে, 2πr একক জানছি। শর্ত মতে তারা যেটা দিয়েছে, তারা বইলে দিছে এই দুজন সমান, এজন কেমন সমান, তাহলে লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে এই দুজন সমান। তো ডাইরেক্ট মান বসাই দিই, আর বাংলা টাংলা লিখতেছি না, যেহেতু প্রশ্ন মতে লিখছি। এটা কেমন সমান, তো লিখে দিলাম এখানটাতে 4a = 2πr। আমরা এখান থেকে যদি এর মানটা উদ্ধার করতে চাই, 4 পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে ভাগ, আর ভাগ হলে কই লিখি নিচে। তাহলে এই যে আমরা 4-এর কই পাঠিয়ে দিলাম নিচে, 2 ধারা 4 রে কাটছি, 2 বার গেছে। তো ফাইনালি এর মান পাওয়া গেছে πr/2, এর মান বের করে রাখলাম। এবার আমরা ফাইনাল কাজের দিকে আগে, যেটা আমাদের বের করতে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে তুমি বর্গের ক্ষেত্রফলও বের করো, বৃত্তের ক্ষেত্রফলও বের করো, তারপর দুইটার ভাগ দিয়ে দাও, একটা আরেকটা দেখি তো এরা দাও, ভাগ করে দাও, তাহলে তো অনুপাত বের হয়। তো লিখতে আসি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তো বাহু হইতেছে এর উপর স্কোয়ার, আর বর্গ কথা আসবো যদি ক্ষেত্রফল থাকে। তো ক্ষেত্রফল আসতে এখানে আমরা বর্গ লিখে দিলাম, বর্গ একক। তারপর আবার কি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, πr² বর্গ একক। কি করতে বলছে, অনুপাত বের করতে বলছে। তাহলে একটা রাইটাতে কি করতে হবে, ভাগ। আগে যেহেতু বর্গর কথা বলছে, তাহলে বর্গটারে আমি আগে লিখবো, ভাগ দিয়ে আমি বৃত্তেরটা লিখবো। তো ফাইনাল হিসাব কীভাবে হইব, আমরা এইভাবে করতে পারি। সুতরাং a স্কোয়ারটাই উপরে, আর আমাদের পাই আর স্কোয়ার কই, নিচে। পরের লাইন, আমরা এর মান তো জানি, এর মান কত জানছি আমরা, πr/2 এটা জানছি। একটু উপরে লেখা উচিত, এটা আমাদের মেন দাগ, সমানের বরাবর মেন দাগ। এই যে আমরা এর মান এখন বসাবো, এর মান কত, πr/2, উপরে একটা হোল স্কোয়ার, নিচে আছে πr²। তারপরের লাইন মেইন দাগ স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে আমাদের π², এটা হচ্ছে আমাদের r²,
2 এর বর্গ 4 হয়ে গেল, নিচে আছে যা ঠিক তাই। এরপরের কাজ কি করতে পারি আমরা? এরপর আমরা করতে পারি উপরেরটার প্রথমে লিখো, এই যে এটা দাগ, উপরে যে ভগ্নাংশ সেটা আমি প্রথমে লিখতেছি পাই স্কোয়ার আর স্কোয়ার, নিচে একটা 4, এটা ভাগাকার আছে, একটা গুণ চিহ্ন দিলাম, এটা নর্মাল একটা সংখ্যা, তাহলে উল্টায় যাইব, উল্টায় গেলে আমাদের 1 উপরে এসে পড়লো, আর এইটুকু কই চলে গেল নিচে, পাই আর স্কোয়ার। একটু কাটাকাটির হেল্প নেই, উপরে আর স্কোয়ার নিচে আর স্কোয়ার কেটে দিলাম, উপরে পাই স্কোয়ার নিচে একটা পাই, তো কেটে দিলে এখানে একটা পাই রয়ে গেল, উপরে পাইছি আমি পাই, নিচে পাইছি 4, এবার যদি ইস্টু আকারে লিখি পাই আগে হইব, ইস্টু কত হইব 4, ব্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমাদের বর্গের ক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রে যদি আমরা অনুপাত করতে পারি তাহলে এই মানটা কত বের হইব? পাই ইস্টু 4। বুঝতে পারছি? ক্লিয়ার? এবার আমরা পরেরটার দিকে তাকাই, 4 নাম্বার। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত দিয়ে দিছে 7:11 হলে প্রতিটা কোণের মান জানতে চেয়েছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি এখানে আমি একটু আঁকি, এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আমরা জানি একটা ত্রিভুজের ভেতরে কত ডিগ্রি থাকে? মোটমাট থাকে 180 ডিগ্রি। সমকোণ মানে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে এইখান থেকে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি যে এই কোণ আর এই কোণ, এই দুজনের যোগফল কি বাকি 90 হইব না? ব্যাপার কি বুঝতে পারছি নাকি না? আমাদের একটা সমকোণী ত্রিভুজ নিছি, আমরা জানি একটা ত্রিভুজের ভেতরে 180 থাকে। যদি সমকোণী ত্রিভুজ সে হয়ে থাকে, তার একটা কোণের মানে তো সমকোণ, মানে 90 ডিগ্রি, তো এইটাই 90 নিয়ে নিল, বাকি রইল আর কত? 180 থেকে যদি 90 বাদ দিয়ে দেয়, আর বাকি রইল 90, ওই বাকি 90 হইব বাকি বাইচে যাওয়া যে দুটো কোণ আছে তারা। আর এখানে এই কথাটাই বলছে, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে বোঝা গেল এই দুইটা কোণের যোগফল হইতেছে কত? 90 ডিগ্রি। আমাদের কাছে এই কোণের মানগুলি বের করতে বলছে। কাজ শুরু হইল, কত নম্বর? এটা 4। তো একটা আমরা কথা লিখে নিতে পারি, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের মান 90 ডিগ্রি। এইটুক বাংলা লিখে দিতে পারো, কারণ এখানে প্রশ্নে সব দেওয়াই আছে। তুমি হুবু এইটুক লাইন তোলো, তো দেখে দেখে তুলতেছি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝতে পারছি তো? চিত্র থেকে ব্যাপারটা ক্লিয়ার করছি কিভাবে 90 হইলো, তো আমরা জানছি। এইটুক যাই না মাথায় রেখে দিলাম। এবার আমাদের কোণগুলির একটা অনুপাত দিয়ে দিচ্ছি, তাহলে ধরে নিলাম কোণ দুইটি, একটার ধরলাম আমরা 7x এবং আরেকটার ধরলাম আমরা 11x, ঠিক আছে? এদের দুজনের যোগ করে দিলে কত পাওয়া যাবে? 90। তাহলে লিখে দিই প্রশ্ন মতে বা শর্ত মতে, যেটা লিখলে তোমার ভালো লাগে লিখে দিতে পারো। আমরা এই দুটোর যোগ করতেছি, 7x প্লাস এর 11x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যোগ করলে কত পাওয়া গেল? যোগ করলে পাওয়া গেল 18x, এই পাশে পাওয়া গেল 90। আমাদের তো x এর প্রয়োজন, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে? ভাগ। তো আমরা একটু ভাগ করে দেখি কয়বার যায়। আমরা এখানে আছে কত? 90, ভাগ দিতেছি কত ধারা? 18 ধারা, ভাগ গেছে কয়বার? 5 বার। কেটে দিলাম, এখানে পাওয়া গেল 5 ডিগ্রি, মানে x এর মান পাওয়া গেছে 5 ডিগ্রি। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? কোণ দ্বয়ের মান, মানে দুইটা কোণ বের করতে বলছে। একটা কোণ আমরা 7x ধরছি আর একটা 11x, মান বসাই দেই। তো লিখতেছি একটি কোণ 7x, 7 লিখলাম, x এর মান 5 ডিগ্রি দিয়ে দিলাম, 5 সাথে কত হয়ে গেল? 35, একটা মান জানছি। এবার হচ্ছে অপর কোণ, সেম প্রক্রিয়া, কত দেওয়া আছে? 11x, 11 লিখলাম, x এর মান 5 ডিগ্রি বসাইলাম, 5 11 কত হয়ে গেল? 55। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে একটা কোণ হইতেছে 35 আর একটা কোণ হইতেছে 55, দুজনের যোগ করলে অবশ্যই কত পাওয়া যাব? বাকি 90। বুঝছে? এবার 5 নাম্বারটার দিকে তাকাই। 5-এ কি বলে দিছে? দুইটি বৃত্তের পরিধির অনুপাত দিয়ে দিছে, আমাদের কাছে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। আমরা পরিধির অনুপাত জানি, এইটুকুর হেল্প নিয়ে আমাদের কি বের করতে হইব? ক্ষেত্রফলের অনুপাত বের করতে হইব। তো কাজ শুরু করি। 5 নাম্বার, এগুলো হচ্ছে খুব ইজি অঙ্ক, কিন্তু আমাদের এই পরিধি ক্ষেত্রফল এগুলো দিয়ে একটু বিভ্রান্ত করে। যারা না জানি তাদের কাছে মনে হয় কি জানি জটিল জিনিস দিয়ে দিছে, আসলে এগুলোর সমাধান একদম ইজি। তো কাজ শুরু করি। এখন তুমি যদি প্রথমে একটু খেয়াল করো, বৃত্তের পরিধির সূত্রটা আসলে কি? 2πr। 2 হইতেছে আমাদের একটা ধ্রুবপদ, মানে যার মান ফিক্স তার আমরা কি বলি? ধ্রুব। পায়ের মান, এটা আমাদের ফিক্সড মান 3.1416। এইখানে তাইলে এই যে একটা আর এর যে আমরা কথা বলতেছি 2πr, এই আর কি ব্যাসার্ধ, এই জিনিসটা আমাদের ধরে নিতে হইব। কারণ যদি আরই না থাকে আমরা এটা থেকে কিভাবে পরিধি বের করবো বা ক্ষেত্রফল বের করবো? তো প্রথম কাজ আমরা কি ধরে নিতেছি? দুইটা আমাদের কি বৃত্ত, দোনোটা বৃত্তের আমরা ব্যাসার্ধ ধরে নিতেছি। তো লিখতেছি ধরি
বৃত্তের কয়টা? দুইটি বৃত্তের ধরে নিলাম, তাহলে বৃত্তদ্বয়ের বা বৃত্ত দুইটি, যেটা মন চাইলে লিখে দিও। বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ একটা দিলাম R1 আর একটা নাম দিয়ে দিলাম R2, R1 এবং R2। সুতরাং পরিধি সূত্র কি? একটা হইব 2πr1 এবং আরেকটা হইব কত? R1 এবং 2πr2। বুঝছি? যেহেতু একটার ব্যাসার্ধ আমি R1 নিয়েছি, ওর জন্য পরিধি বেরোচ্ছে 2πr1, R2 নিয়েছি এই জন্য 2πr2। কারণ পায়ের মান তো আর চেঞ্জ হয় না যে আমি পায়ের সাথে 1 দিয়ে দেবো 2 দিয়ে দেবো, এই জন্য পাই ফিক্সড জিনিস। এখন তাদের অনুপাত যেহেতু দেওয়া আছে 5:8, তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে যদি একটু অনুপাত করি, এটার দ্বারা ভাগ করি, 2πr1 2πr2 মানটা কি পাওয়া গেছে? মানটা পাওয়া গেছে 5/8। তো এখানটা তো লিখে দাও 5/8। এখন দেখো উপরে 2 আছে কাটলাম, নিচে 2 আছে কাটলাম, পাই আছে কেটে দিলাম। এই জন্য তো আলাদা, এই জন্য আর কাটতে পারিনি। তো এখানটাতে আমরা কি পাইছি? R1 জানছি, R2 জানছি, তাদের মান 5/8। ঠিক আছে, এটার মতো রেখে দিলাম। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? ক্ষেত্রফল জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার লিখতেছি বৃত্তদ্বয়ের ক্ষেত্রফল কিভাবে বের হইব? πr², পাই আর যেহেতু দুইটা, একটা আমরা R1 ধরছি তাই R1² এবং আরেকটার নাম কি? πr2² এবং দিয়ে একটা লিখলাম আর একটা এমনিতে লিখে দিছি, এই যে দুটোর বোঝানোর জন্য। এবং দিয়ে এখানে লিখলে ভালো হইতো, জায়গা নেই জন্য নিচে লিখছি। তো আবার সুতরাং দিয়ে তাদের কি করতেছে? অনুপাত, মানে ভাগ করতেছে, একটা আরেকটা তাদের কি করতেছি? ভাগ করতেছি। তো লিখে দাও πr1² πr2²। এদের অনুপাত বের করতে বলছে। ঠিক আছে ঘটনা, আমরা এখান থেকে চাইলে কিন্তু পায়েরে কাটতে পারি, কারণ সেম। তো কি রয়ে গেল? এখানে R1, এখানে রয়ে গেল R2, দুজনের উপরে স্কোয়ার আছে, তো ব্রেকেটটা একবারে দিয়ে দাও। R1/R2 এর মান তুমি কত বের করছো? 5/8 না? লেখা দাও। পুরোটার উপরে এটা কি আছে? হোল স্কোয়ার বসায় দাও। 5-এর বর্গ কত? 25, 8-এর বর্গ কত? 64। তাদের ভেতর কাটাকাটি যাওয়ার মতো কিচ্ছু নাই। তো অ্যান্সার কি হইব? 25:64। বুঝতে পারছি? তো দুইটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল অনুপাত কি হইব? 25:64। শেষ। এবার পরেরটার দিকে তাকাই। 6 নাম্বার, দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m একক এবং n একক, মানে একটা বর্গের বাহুর মান হচ্ছে m, আরেকটা বর্গের বাহুর মান হচ্ছে n। এদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাইলে আমাদের কর্ণ প্রয়োজন। আমরা কি কর্ণের সূত্রটা জানি? বর্গের কর্ণ নির্ণয়ের সূত্রটা কি পারি? সূত্রটা একদম সিম্পল, √2a। তো আমরা এখানে আগে এই সূত্রটা প্রয়োগ করি, তারপরে এগুলো সমাধান করি। প্রথমে আমরা লিখতেছি, আমরা জানি এ বাহু বিশিষ্ট বর্গের কর্ণ কত? √2a। তাইলে এবার বাহুর নাম হইতেছে কত? একটা হইতেছে m আর একটা হইতেছে n। তো লেখা দাও m বাহু বিশিষ্ট বর্গের কর্ণ কত হইব? √2 এর জায়গায় কত বসে পড়বো? জাস্ট m। আবার n এর জন্য n বাহু বিশিষ্ট বর্গের কর্ণ √2n। তো আমরা কর্ণ জানছি, আমরা m যে বাহুবিষ্ট বর্গ ছিল ওটার কর্ণ জানছি, n বাহুবিষ্ট যে বর্গ ছিল ওটার কর্ণ জানছি। এই দুটোর কি করতে বলছে? এই দুটোর জাস্ট অনুপাত করতে বলছে। অনুপাত কিভাবে করে? একটা আরেকটাতে ভাগ দিয়ে দাও। তো সুতরাং অনুপাত করে দিলাম √2m √2n, এটা কেটে দিলাম, তাহলে কি পাইছি? m/n। সুতরাং দিয়ে লিখি, সমান দিয়ে না লিখে এভাবে লিখে দেই m/n। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। একদম সিম্পল জিনিস ছিল। তো আমাদের বাংলা টাইপের এই 6টা প্রশ্ন নিয়েছিলাম, এগুলো কমপ্লিট হলো। এবার আমরা আনুপাতিক টাইপের যে অঙ্কগুলি আমরা 11 অধ্যায়ে দেখা পাই ওগুলোর সমাধান করি। তো 7 থেকে আমরা আমাদের পরবর্তী কাজ শুরু করতেছি। 7 নম্বরে কি দেওয়া আছে? a:b = c:d হলে আমাদের এই জিনিসটা দেখাইতে বলছে। তো যেইটুকু অংশ দেওয়া আছে এটাতে আমরা কাজ শুরু করলাম। 7 নাম্বার দেওয়া আছে তারা দিয়ে দিছে a:b = c:d। তাইলে a/b আর এই পাশে পাওয়া গেল c/d। পরে নিলাম একটা কাজ করতে পারি, এই দিকটাতে একটু তাকাও। আমাদের অ্যান্সার এর সাথে কে আছে? সি। এই যে এর সাথে সি কি আকার আছে? যোগ। আবার ভি এর সাথে কে আছে? ডি। তো আমরা একটা কাজ করি, এর সাথে সি এর আনি, সে তো উপরে আছে, ওই পাশ থেকে যদি এইখানে এসে পড়ে নিচে এসে পড়বো। আবার ভি এর সাথে যেহেতু ডি আছে, আমি ভিটারে এই নিচ থেকে চাইলে এইখানে উপরে আনতে পারি, মানে কোনাকুনি তাদের জায়গা পরিবর্তন করতে পারি, এই যে এইভাবে।
আর এটা আমরা কি বলি একান্তরকরণ। এই কাজটাই করতেছি, এখানে লিখলাম এ, এখানে লিখলাম সি, আর ভি চলে গেল সি এর জায়গাতে ভি বাই ডি। একটা সাইড নোট দিতে পারি একান্তরকরণ করে, একান্তরকরণ করে। তারপর দ্বিতীয় স্টেপ একটু খেয়াল করো, এখানে এ এর সাথে স্কোয়ার আছে, সি এর সাথেও কি আছে স্কোয়ার আছে। তো আমরা এই কাজটাও করি, উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাইলে এ সি উপর একটা স্কোয়ার, এইখানে ভিডি তার উপর একটা কি এসে পড়লো স্কোয়ার, সাইড নোট বর্গ করে, বর্গ করে। পরের লাইন এখানে হয়ে গেল আমাদের এই স্কোয়ার, এখানটাতে হয়ে গেল আমাদের সি স্কোয়ার, এইখানে হয়ে গেল ভি স্কোয়ার, এখানটাতে হয়ে গেল ডি স্কোয়ার। তারপরের কাজ কি, তারপরের কাজ দুইজনে দেখো যোগ করছে, তো যোগ করার জন্য আমরা সাধারণত কি করি যোজন করি। এখানে কোনো বিয়োগ টিয়োগ দেখতেছি না, এই জন্য আমরা বিয়োজনের কাছে গেলাম না, আমরা শুধু কি করতেছি যোজন। আর যোজন বা বিয়োজন যে কোনো একটা জিনিস যদি করি, এটা শুধুমাত্র আমাদের লবে হইব, মানে উপরেরটাই হইব সব সময়। হয় তুমি যোজন করো অথবা বিয়োজন করো, যে কোনো একটা করছো কই হইব উপরে, দ্বিতীয়টাই যখন বলি ওটা হয় নিচে। তো এই জন্য আমরা শুধু করতেছি যোজন। তাহলে এ স্কোয়ার প্লাসের কত হয়ে গেল সি স্কোয়ার, নিচে যা আছে ঠিক তাই যোজন। আবার এখানটাতে ভি স্কোয়ার প্লাসের ডি স্কোয়ার, নিচে শুধু একটা ডি স্কোয়ার, সাইড নোট কী করছি আমরা যোজন করে, যোজন করে। তারপরের লাইন একটু আর বা ক্রস গুণনের হেল্প নেই, এটার সাথে আমরা এটার গুণ করতেছি, তাহলে কী হয়ে গেল ডি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, একটু খেয়াল দিই সি স্কোয়ারের সাথে এটা গুণ হয়ে গেল ভি স্কোয়ার প্লাসের কত ডি স্কোয়ার। শেষ। খেয়াল দেওয়ার দেখি এখানে আমাদেরকে এই জিনিসটাই দেওয়া ছিল, ডি স্কোয়ার এ স্কোয়ার প্লাসের সি স্কোয়ার, ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাসের সি স্কোয়ার সমান সি স্কোয়ার, এখানে কত আছে আমাদের এ স্কোয়ার দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যান্সারে তো কী বের হয়েছে সি স্কোয়ার। দেখি আমরা প্রশ্নে ভুল তুলছি কিনা। হ্যাঁ, আমাদের প্রশ্নতে মিস্টেক আছে, এখানে আমাদের এ স্কোয়ার হইব না, এখানে আমাদের সি স্কোয়ারই হইব। এখানে আমরা সাধারণত তুলছি এ স্কোয়ার, কিন্তু আসলে এ স্কোয়ার এটা মিলব না, এটা কত হইব এটা সি স্কোয়ারই হইব, এটা একটা ভুলভ্রান্তি হয়ে গেছে। তো ঠিক করে নিও, এইখানে আমরা যেটা বের করছি এটাই মূলত আমাদের সমাধান। কমপ্লিট হইলো আমাদের 7 নাম্বার। এবার 8 নাম্বারের দিকে তাকাই। 8 নাম্বার খুবই সিম্পল অঙ্ক, আমরা বইতে এই টাইপের অঙ্ক করছি। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এটুক সমান এটুক। তো প্রথম কাজ, এ বি সি যে ক্রমিক সমানুপাতিক, এটা থেকে আমাদের মান বের করতে হবে। দেওয়া আছে এ বি সি ক্রমিক সমানুপাতিক, এর অর্থ কি এ বাই ভি ইজ ইকুয়াল টু ভি বাই সি, আর বা ক্রস গুণ করলে পাওয়া যাবে এ সি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার। এটুকু আমরা লেখা রাখলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড আগে তুলতেছি। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার। বি স্কোয়ারের মান কত, এসি জানসি বসাই দিলাম, নিচে সি স্কোয়ার বসাই দিলাম, সি দিয়ে সি স্কোয়ারে কাটলে একটা সি থেকে যায়, তাহলে পাইলাম এখানটাতে এ বাই সি। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড এটাতে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তো লিখে দিলাম এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাসের টু এ ভি প্লাসের ভি স্কোয়ার, নিচেরটা ভি স্কোয়ার প্লাসের টু ভি সি প্লাসের সি স্কোয়ার। এ স্কোয়ারের মতো স্কোয়ার, টু এ ভি যেমন আছে ওইরকম লিখে দিলাম। ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ারের মান এসি বসাও। এখানটা তো ভি স্কোয়ারের মান কত এসি প্লাসের টু ভি সি প্লাসের সি স্কোয়ার। এখানটা একটু খেয়াল দাও, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে সব জায়গা থেকে আমি এ কমন নিতে পারি। এ স্কোয়ার থেকে এ চলে গেছে, একটা এ রইলো, এ চলে গেছে, তাহলে টু আর ভি রইলো। এখান থেকে এ চলে গেল, শুধু একটা সি রইলো। তারপরে সি আছে সি স্কোয়ার, সি কমন নিয়ে নিলাম। এখানে একটা এ রইলো, এখানটাতে টু ভি রইলো, এখানটাতে শুধু একটা সি রইলো। খেয়াল করো এটা সেম, কেটে দাও। তাহলে আমরা কি পেলাম এ বাই সি। টাকায় দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও এ বাই সি ছিল, রাইট হ্যান্ড সাইডেও কত এ বাই সি। কী করতে বলছিল আমাদের, এটাই দেখাইতে বলছিল, তাহলে আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। ব্যাস। এবার পরেরটা 9 নাম্বার, এটা হচ্ছে আমাদের 8 নাম্বারের উল্টাটা। এটাতে যেমন এবিসি ক্রমিক সমানুপাতিক দিয়ে দিয়েছিল, এটার মান বের করতে বলছে। আর এখানে উল্টা কথা বলছে যে এইটা তোমার দিয়ে দিলাম, তুমি দেখাও যে এবিসি ক্রমিক কি সমানুপাতিক। আর আমরা জানি এবিসি ক্রমিক সমানুপাতি হলে একটা নিয়মই মানে এ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তো আমরা কোনোভাবে যদি এইটুক উদ্ধার করতে পারি তাইলে আমরা লিখতে পারবো এ বি সি ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, তো কাজ শুরু করি। যেইটুক দেওয়া আছে ওইটুকের হেল্প নিতে আসি। এ বাই সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো লিখলাম আমরা 9 নাম্বার, দেওয়া আছে দিয়ে আমাদের কাজ শুরু হইল। মানটা তুলি, মান দেওয়া আছে এ বাই সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার, নিচে আছে বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। তারপর আমরা একটু আর বা ক্রস গুণনের হেল্প নেই, এ ধারে এটারে গুণ করলাম, পাওয়া গেল এ ইন্টু বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার। সি এর সাথে গুণ করি সি ইন্টু এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার।
পরের লাইন এর সাথে যদি গুণ করি এ বি স্কোয়ার প্লাস এর এ সি স্কোয়ার, এখানে পাওয়া গেল এ স্কোয়ার সি, এখানে পাওয়া গেল বি স্কোয়ারের সি। তো একটা কাজ করি আমরা, যেহেতু এইখানে এটা মিলেই যেতেছি, একদিকে আছে এসি আর একদিকে আছে বি স্কোয়ার, তো যাদের সাথে এসি আছে তাদের এক পাশ করো, যাদের সাথে বি স্কোয়ার আছে তাদের এক পাশ করো, বা সহজভাবে আরও বলতে পারো যাদের সাথে বি স্কোয়ার আছে তাদের হাতের ডানে পাঠায় দাও, যাদের সাথে নাই তাদের হাতের বামে রাখো। তো এটাতে টাকাই বি স্কোয়ার আছে তার আমি ওই পাশে পাঠাই দিব, এটার আমি লিখে দিলাম এসি স্কোয়ার। তারপরে আরেকটু কাজ আছে, এইখানে বি স্কোয়ার আছে এটার সাথে তো নাই, তাহলে এটার ওই পাশ থেকে এই পাশে আনো, প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেল মাইনাস, বি স্কোয়ার সি হাতের ডানে রাখলাম, এটাই পাশে প্লাস ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস এ বি স্কোয়ার। পরের লাইন একটু কমন নেই, এই দুটো থেকে কী কমন যায়, এসি কমন যায়, এখানে একটা সি রয়ে গেল, এখানে একটা এ রয়ে গেল, এখান থেকে বি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এখানে একটা সি রয়ে গেল, এখানে একটা এ রয়ে গেল, এখানেও সি মাইনাস রে, এখানেও সি মাইনাস রে বাদ দিয়ে দাও, তাহলে তুমি এসি সমান কী পাইলা ভি স্কোয়ার। একটা সাইড নোট অ্যাড করো, সি মাইনাস এ ধারা ভাগ করে, কী করছি ভাগ করে দিছি, ভাগ করে। এখন কথা হইতেছে আমরা মূলত জানি এবিসি ক্রমিক সমানুপাতিক অর্থ এ বাই ভি ইজ ইকুয়াল টু ভি বাই সি, এটা থেকে মূলত এটাই আসে, তা আমি চাইতেছি এইরকম একটা কিছু দেখাইতে। তো এই জন্য আমি কী করতে পারি, ধরো আমি এ সির একটু আলাদা করে লিখি, এখানে ভি স্কোয়ার আছে ভি ইন্টু ভি লিখে দিলাম। এখন এই ভি ওই পাশে গুণাকার আছে, এই পাশে লিখে হয়ে যাবো ভাগ, তাহলে আমরা লিখে দিলাম এ ভাগ ভি। আবার এই সিটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, তো তুমি কি লিখে দিতে পারো ভি বাই সি, হয়েছে এ বাই ভি ইজ ইকুয়াল টু ভি বাই সি, ব্যাস। তাইলে তুমি লিখতে পারো এ বি সি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি, ব্যাস অ্যান্সার কমপ্লিট। 10 নম্বরের দিকে তাকাও। 10 নম্বর বলা হচ্ছে সমাধান করো, এর অর্থ কি, এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হইব। তাহলে সমীকরণটা প্রথমে তুলি। 10 নম্বর যে সমীকরণটা আছে ওইটাতে আমরা কাজ শুরু করতেছি। কী দেওয়া আছে, 1 মাইনাসের হোল রুট এক্স, 1 প্লাসের রুট এক্স, এই পাশে আছে মাইনাসের 1/2, ঠিক আছে। আমরা সাধারণত এইরকমগুলি থাকলে মানে উপর নিচে যদি সেম সেম থাকে, চিহ্ন শুধু প্লাস মাইনাস এলোমেলো, তাহলে আমরা যোজন বিয়োজন করি, এটা করলে হয় কি অঙ্কটা অনেকটাই ছোট হয়ে যায়। তো জন্য আমরা এই কাজটাই করতেছি, কিন্তু যোজন বিয়োজন করার আগে তুমি একটা কাজ একটু কইরা নিবা, তাহলে খুবই হেল্পফুল হইব। ওইটা হইতেছে তুমি সবসময় প্লাসের মানটা উপরে রাখতে চাইবা, মাইনাসের মানটা নিচে। এটা যে রাখতে হবে এমন কোনো কথা নাই, এটা করলে অঙ্কটি একটু ইজি হয়ে যায়। তো আমরা এই জন্য একটা লাইন বাড়াইতেছি, আমি প্লাসের মানটার উপরে দিয়ে দিতেছি, মাইনাসেরটা কই দিয়েছি নিচে, তাহলে উপরে চলে গেল 1 প্লাসের রুট এক্স, 1 মাইনাসের রুট এক্স, এইখানটা তো উল্টাই যাব, তাহলে 1 নিচে গেলে আর লেখার প্রয়োজন নেই, তাহলে শুধু একটা মাইনাসের 2 এই পাশে আমি লিখে দিলাম। কি করছি কি করছি ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ করে যোজন বিয়োজন হইব নিচের লাইনে। এই যে আমরা রেডি করছি, এবার যোজন বিয়োজন করি। 1 প্লাসের রুট এক্স প্লাসের 1 মাইনাসের রুট এক্স, আবার 1 প্লাসের রুট এক্স মাইনাসের 1 প্লাসের রুট এক্স, মাইনাসের 2 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 এর সাথে একবার যোগ হয়ে গেল, মাইনাসের 2 নিচের 1 এর সাথে কি হয়ে গেল বিয়োগ। এখানে আমরা করছি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করা হলো। এরপর একটু কাটাকাটি করি, মাইনাসে প্লাসে কাটলাম, মাইনাসের 1 প্লাসের 1 কেটে দিলাম, কি রইল 1 যোগ করছি 2 হইল, একটা রুট এক্স আরেকটা রুট এক্স, 2 রুট এক্স, মাইনাসের 2 থেকে 1 চলে গেছে, মাইনাসের একটা 1 রইল, মাইনাসের 2 মাইনাসের 1 মাইনাসের 3, এই টু বাদ দিয়ে দিলাম, এখানটা তোমার মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে, তাহলে উপর রইল একটা 1, নিচে রইল রুট এক্স, এখানটাতে কি পাওয়া গেছে মাইনাস মাইনাস তো বাদ হইল, তাইলে 1/3। আর এবার ক্রস গুণনের হেল্প নিলাম, এটা সাথে গুণ হয়ে গেল রুট এক্স, 3 সাথে 1 গুণ হইল, নিচে লাইনে আমি একটু বর্গ করি, কারণ আমি এক্সের মান খুঁজতেছি রুট এক্সের না। এই যে বর্গ করলাম, 3 উপর স্কোয়ার, সাইড নোট বর্গ করে রুটের স্কোয়ারে কাটা এক্স পাইলাম, 3 এর বর্গ কত 9, আমাদের অ্যান্সার কমপ্লিট। খুবই সিম্পল ছিল। 11 নম্বরটার দিকে তাকাও। 11 নম্বরটা সমীকরণ দিয়ে দিছে আমাদের কাছে, 2a/x এর মান যদি এটা হয়ে থাকে, এইটুকের মান কত জানতে চাওয়া হয়েছে। তো দেওয়া আছে কাজ করতে হইব, তো দেওয়া আছে আমরা মানটা প্রথমে তুলি, দেওয়া আছে তারা কি দিয়ে দিছে, তারা দিয়ে দিছে 2a/x ইজ ইকুয়াল টু মানটা দেওয়া হইতেছে m স্কোয়ার প্লাসের n স্কোয়ার, নিচে হইতেছে mn। আমাদের যেটা মিলাইতে বলছে বা যেটা মান বের করতে বলছে ওই দিকে একটু বারবার তাকাইতে হইব। তো প্রথমে যদি তাকাই, এখানে আছে a আর x, আমরা এখানে a আর x এর দেখা পাইছি, কিন্তু এর সাথে একটা 2 আছে, তো 2 এর আমাদের প্রয়োজন নেই, সেই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তো প্রথম কাজে আমরা এটা করলাম, আমাদের এই মানটার দিকে তাকাইয়া a প্লাস এর x, এই যে a আর x, 2 এই পাশে উপরে ছিল, এই পাশে কই চলে গেল, যে নিচে mn এর সাথে
উপরে যা আছে ঠিক তাই এম স্কোয়ার প্লাসের এন স্কোয়ার। আবার একটু প্রশ্নটার দিকে তাকাই, যেটা বের করতে বলছে। একবার এর সাথে এক্সের যোগ করা হয়েছে, আবার এর সাথে এক্সের কি করেছে বিয়োগ, মানে কি করছে যোজন করছে একবার, আরেকবার বিয়োজন। তাহলে আমরা যোজন বিয়োজন করি। যোজন করলে পাওয়া গেল এ প্লাসের এক্স এ মাইনাসের এক্স। এদিকটাও তাহলে হইব, কারণ যোজন বিয়োজন সবসময় উভয় পক্ষে হয়। এম স্কোয়ার প্লাসের এন স্কোয়ার প্লাসের 2mn, এম স্কোয়ার প্লাসের এন স্কোয়ার মাইনাসের 2mn। সাইড নোট দিয়ে দিলাম, আমরা কি করছি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। তারপরে এইখানে এ প্লাসের এক্স, এইখানে এ মাইনাসের এক্স। এদিকটাতে একটু তাকাই, যদি একটু সাজাই গুছাই লিখি, এম স্কোয়ার প্লাসের 2mn প্লাসের এন স্কোয়ার। নিচেরটারে এম স্কোয়ার মাইনাসের 2mn প্লাসের এন স্কোয়ার। দেখো তো এটা কোনো সূত্র হয়ে গেছে কিনা। এ স্কোয়ার প্লাসের 2ab প্লাসের বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচেরটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো লিখে দিতেছি আমরা এ প্লাসের এক্স এ মাইনাসের এক্স, আর এখানে সূত্র লিখতেছি এম প্লাসের এন হোল স্কোয়ার এম মাইনাসের এন হোল স্কোয়ার। তারপরে আবার ফাইনালে একবার প্রশ্নটার দিকে তাকাই, তারা এখানে কি করছে রুট, তাহলে আমরা কি করতেছি এখানটাতে রুট করতেছি। তো রুট করলে এটা হয়ে যাবো এ প্লাসের এক্স এ মাইনাসের এক্স, তার উপরে হোল রুট। এইখানটা তো পুরোটার উপরে হোল রুট এসে পড়বো। তাহলে লিখলাম আমরা এম প্লাসের এন হোল স্কোয়ার এম মাইনাসের এন হোল স্কোয়ার। কী করছি বর্গমূল, বর্গমূল করে ক্যান করছি অ্যান্সার মিলানোর জন্য। তো এটা তো মিল গেছেই, এখানে আমরা যা পাইছি তা লিখে দিতেছি হোল রুট এ প্লাসের এক্স এ মাইনাসের এক্স। এটার মান জানতে চাওয়া হয়েছে, আর এটার মান কত বের হইব, রুটের স্কোয়ারে কাটা, উপরে পাওয়া গেল এম প্লাসের এন, নিচে পাওয়া গেল এম মাইনাসের এন, ব্যাস। তাহলে এটাই আমাদের অ্যান্সার। লাস্ট 12 নম্বর। 12 নম্বর আমাদের একদম শেষের অঙ্ক, এবং খুবই একটা ইজি অঙ্ক। আমাদের এইটুক দেওয়া আছে, আমাদের কাছে এক্স ওয়াইয়ের অনুপাত জানতে চাওয়া হয়েছে। অনুপাত অর্থ কি, মানে এক্স ইস টু ওয়াই, এর মানে কি এক্স বাই ওয়াই, এইটুকের মান আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আর আমাদের এই সমীকরণটা দিয়ে দিছে। তো তুলি। 12 নম্বর দেওয়া আছে 2y মাইনাসের এক্স 3x প্লাসের ওয়াই, আর এই পাশটাতে দেওয়া আছে 2/3। পরের লাইনে আর এবার ক্রস গুণন করে দিলাম, এটা সাথে 3 গুণ হয়ে গেল। তাহলে এখানে পাইলাম আমরা 3 ইন্টু 2y মাইনাসের এক্স। এদিকটাতে আমরা কি পাইলাম, এদিকটা 2 এর সাথে গুণ হয়েছে, তাহলে 3x প্লাসের ওয়াই। তো গুণ করি, এখানে পাওয়া গেল 6y, এখানে পাওয়া গেল 3x। এদিকটাতে গুণ করলে 6x, এদিকটাতে 2y। বুঝছি, শুধু গুণ করছি আর কিছু না। উপরেটার সাথে নিচেরটা গুণ আর গুণন করছি, এই নিচেরটার সাথে উপরেটা গুণ করছি, 3-এর সাথে 2-এর গুণ করছি, 6 সাথে ওয়াই ছিল, প্লাসে মাইনাসে মাইনাস দিছি 3, আর x গুণ করছি 3x হয়েছে, 3 দুগুণে 6, x লিখছি, ওয়াইয়ের মতো ওয়াই 2y হয়েছে। এবার এক্সগুলির সব হাতের বামে আনি, সে ছিল আমাদের, সরি ডানে নিয়ে যাই, তাইলে ভালো হবে। এই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস, আর ওয়াইগুলির সব হাতের কই আনো, বামে আনো। তো এখানে 4y, সে ছিল প্লাস, হয়ে গেল কি মাইনাস। এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো প্লাস। তো এখানে আমরা পাইলাম 4y, আর এখানটাতে পাইলাম আমরা 9x। আমাদের মূলত কী বের করতে বলছে, এক্স বাই ওয়াই, মানে এক্স বাই ওয়াই, এক্সের ওয়াই দ্বারা কী করতে হইতেছে, ভাগ করতে হইতেছে। তো একটা কাজ করি আমরা, এই এক্স, এই 9টা যেহেতু এক্সের সাথে কি আকার আছে গুণ, তার এই পাশে এনে দিই, ভাগ হয়ে গেল। আর আমাদের যেহেতু এটা মিলেই হইব, তাহলে বুঝেই যেতেছে ওয়াই দ্বারা এক্সের কী করতে হইব, ভাগ করতে হইব। ওয়াই এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, তো ওই পাশটা আগে মিলাই। তো এক্স লিখলাম, সেই পাশে গুণ ছিল, ওই পাশে কী হয়ে গেছে ভাগ। তারপর এই পাশে 4 ছিল, 9 ওইদিকে গুণ আকার ছিল, এই পাশে আসলে কী হয়ে যাবো ভাগ। তো ফাইনালি আমরা কি পাইছি, এক্স বাই ওয়াই সমান কত 4/9। আরেকটা লাইন বাড়াই, যেহেতু অনুপাত বলছে, তো ফাইনালি আমরা এমনি লেখাটা তো বেশি ভালো হয়, এক্স টু ওয়াই ইজ ইকুয়াল টু 4:9। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। বুঝছি, শেষ হইলো। তাইলে আমাদের 11 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলি কমপ্লিট হইলো। এখন তুমি যদি 11 অধ্যায়ের পুরো সমাধান দেখে নিতে চাও, পুরো প্লে লিস্ট দেখে নিতে চাও, এইখানে ক্লিক দাও। এখানে আমি পুরো প্লে লিস্ট অ্যাড করে দিচ্ছি, যারা ইউটিউবে আছো এখান থেকে দেখতে পারবা, আর বাকিরা ডিসক্রিপশন চেক করো যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো। পুরো অধ্যায়ের লিঙ্ক আমি দিয়ে রাখছি, বিস্তারিত ক্লাসগুলি দেখে নাও, সমাধান করো। এরপরে তোমরা কোন অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি চাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে ওই ক্লাস নিয়ে হাজির হবে ইনশাল্লাহ।